সারাদিন বসে থাকতে হবে, মোবাইলটাও নাই। কিছু সময় পরে নিতু রুমে আসলো, হাতে নাস্তা নিয়ে টেবিলে রেখে বলল, ফ্রেশ হয়েছিস? হুম। খেয়ে নে। তুই খাইছিস? হ্যাঁ খাইছি। আমি নাস্তা করতে লাগলাম, মৃত আমার সামনে বসে আছে। তোর কলেজের খবর কি? ভালো আছে। ক্লাসে যাবি না আজ? আজ যাব না, কাল থেকে যাব। ও আচ্ছা। আমি নাস্তা শেষ করে খাটে এসে বসে আছি, নিতু প্লেট রেখে আসলো, এসে আমার পাশে বসলো। তুই কি এখনো রাগ করে আছিস আমার সাথে? এখন কিন্তু আমার রাগ হচ্ছে। তাহলে গতকাল থেকে এমন হয়ে গেলি কেন? কেমন হলাম? আমি যেমন ছিলাম তেমনই আছি, এখন চুপ কর। এখন তো আর আমাকে ভালো লাগবে না, আমার কথাও চাল লাগবে না। তোর ঘ্যান ঘ্যান আমার ভালো লাগে না, চুপ করে থাক। নিতু কিছু না বলে গাল ফুলিয়ে চলে গেল রুম থেকে। এভাবে চলে গেল কয়েকদিন। এখন নিতু আর আগের মতো তেমন ঝগড়া করে না আমার সাথে, সারাদিন শুধু আমার পাশে পাশে থাকে। আমিও সারাদিন রুমে বসে থাকি, বেকার হলে যা হয় আর কি। ওই, তুই কি করিস সারাদিন বসে বসে? দেখতে পাচ্ছিস না কি করি? সারাদিন রুমে বসে ডিম না পেরে আমাকে ঘুরতে নিয়ে যাবি। তোর ইচ্ছে হলে তুই যা। প্লিজ চল। আমার ভালো লাগতেছে না। তাহলে তাহলে তুই এখনো আমার সাথে রাগ করে আছিস? বললাম তো রাগ করিনি। তাহলে চল, আজ সারা দিন একসাথে ঘুরবো। আমার এখন ইচ্ছে। আর কথা বসার সুযোগ না দিয়ে আমার ঠোঁট চেপে ধরলো। আমিও কম কিসে সমানভাবে তাল মিলিয়ে চললাম। কিছু সময় এভাবে থেকে ছেড়ে দিয়ে দুজন হাঁপাতে লাগলাম। এখন তাড়াতাড়ি রেডি হ, না হলে খুব খারাপ হবে। কি করবি? দেখবি কি করতে পারি। না লাগবে না, নিজে তো কিছুই পারবি না, অন্যকে দিয়ে কাজ করাবি। বলার সাথে সাথে আমার উপর ঝাঁপিয়ে পড়লো। এখন সব কিছু নিজে করব। উফ, ব্যথা পাচ্ছি, ছাড় না, না হলে মরে যাব। ব্যথায় কুকিয়ে উঠলাম। আমাকে নিয়ে যাবি কিনা বল। যাব। বলার সাথে সাথে আমাকে ছেড়ে দিল। তাড়াতাড়ি রেডি হয়ে যা, আমিও রেডি হতে গেলাম। আমিও আর কিছু বললাম না, উঠে চলে গেলাম বাথরুমে গোসল করার জন্য। আর নিতু রুম থেকে চলে গেল অন্য রুমে। আমি গোসল শেষ করে কাপড় পরে নিতুর জন্য অপেক্ষা করতে লাগলাম। এই কয়দিনে একবারও রুম থেকে বাহিরে যাইনি, সারাদিন রাত রুমে ছিলাম, তাই একা একা যেতে লজ্জা লাগে। কিছু সময় পরে নিতু রুমে আসলো। আমি নিতুকে দেখে হা করে তাকিয়ে আছি। কি বলবো আপনাদের বুঝতে পারতেছি না। কাল শাড়ি ম্যাচিং, চুড়ি বেগুনি, সাথে হিজাব পরা, একদম আমার স্বপ্নের রানী। আমি হেঁটে হেঁটে নিতুর কাছে গেলাম। না, নিতু আমার কাছে আসলো বুঝতে পারলাম, কিন্তু আমরা দুইজন একেবারে কাছে চলে আসছি। আমি নিতুর দুই গালে হাত দিয়ে ধরে আমার একেবারে কাছে নিয়ে আসলাম। আমি নিতুর দিকে অপলক দৃষ্টিতে চেয়ে আছি, নিতুও আমার দিকে চেয়ে আছে। এক অপরের চোখে ভালোবাসার শেষ সীমান্ত দেখতে লাগলাম। আমি ওর কপালে কপাল লাগিয়ে চার ঠোঁট এক করে দিলাম। নিতু আমার মাথার পিছনে হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। নিতুর মিষ্টি ঠোঁট ছাড়তে ইচ্ছে করছে না, মনে হচ্ছে সারা জীবন এইভাবে থাকতে। কিন্তু হঠাৎ লক্ষ্য করলাম আমার নিঃশ্বাস ঘন হতে লাগলো। আর কিছু সময় এইভাবে থাকলে নিজেকে কন্ট্রোল করতে পারবো না, তাই নিতুকে ছেড়ে দিতে লাগলাম। কিন্তু নিতু আরও শক্ত করে ধরছে। কোনো উপায় না পেয়ে জোরে একটা ঝাটকা দিয়ে নিতুকে ছাড়িয়ে নিলাম। নিতু কিছু দূর গিয়ে দাঁড়িয়ে আছে, ওর মুখের দিকে চেয়ে আমার খুব হাসি পেল, কিন্তু হাসতে পারলাম না। ওর ঠোঁটের লিপস্টিক ঠোঁটের চারিদিকে লেগে আছে। তখন নিতু কোনো কিছু না বলে আমাকে এসেই জড়িয়ে ধরলো। নিতু চল, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আমি পকেট থেকে টিস্যু বের করে নিতুর লিপস্টিক ঠিক করে দিতে লাগলাম। নিতু আমার দিকে চেয়ে আছে। লিপস্টিকের কোয়ালিটি ভালো আছে তো? কেন? মনে হয় কিছু খেয়ে ফেলেছি। চুরি করে খেয়েছিস যে সবাই দেখলেই বুঝতে পারবে। কি? আমি চুরি করেছি? তা নয়তো কি, আয়নায় গিয়ে নিজের মুখ দেখ। আমি আয়নার সামনে গিয়ে দেখি আমার মুখেও লিপস্টিক লেগে আছে। আবার গেলাম নিতুর কাছে, এগুলো মুছে দে। নিজে চুরি করে খেয়েছিস, আমি কেন মুছে দিব? আমি চুরি করিনি, মালিকা নিজ ইচ্ছে আমাকে দিয়েছে। এই বলে নিতুর কোমর ধরে আমার কাছে নিয়ে আসলাম। তারপর নিতু পরম আদরে আমার ঠোঁট মুছে দিল। যাওয়ার জন্য বাহির হয়ে গেলাম। গ্যারেজে এসে দেখি আমার বাইকের অবস্থা ভালো না, অনেকদিন হলো কেউ হাত দেয়নি। একে তো ধুলাবালি লেগে আছে, তার উপর ঢাকা পাংচার।
তাই বাইক রেখে বাসার গাড়ি নিয়ে বাহির হলাম। আমি ড্রাইভ করছি আর নিতু আমার পাশে বসে আছে। সারাদিন ঘোরাঘুরি করে রাতে বাসায় আসলাম। গাড়ি রেখে এসে বাসা ঢুকতেই দেখি দাদু ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। আমাকে দেখে বললেন, এদিকে আয়। আমি মাথা নিচু করে দাদুর সামনে গেলাম। এখন তো বড় হয়েছিস, তাই কাল থেকে ভাইয়ের সাথে ব্যবসায় যাবি প্রতিদিন। ঠিক আছে। নিতুকে কলেজে দিয়ে যাবি, যাওয়ার সময় আর ওর ছুটি হয়ে গেলে বাসায় নিয়ে আসবি, মনে থাকে যেন। মনে থাকবে। আর কিছু বললেন না। আমিও রুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে বসে আছি, নিতু রুমে আসলো। তোর মোবাইলটা দে তো। ওয়ার্ড্রপের উপর আছে। পাসওয়ার্ড কি? তোর নাম দেওয়া। আমি কিছু না বলে ফোন নিয়ে ফেসবুকে গেলাম। নিতুর আইডি অ্যাক্টিভ করা আছে। কি মনে হলো তাই দেখতে লাগলাম। ওর অ্যাবাউট, বাবা ও দেখে আমার থেকে আরও অ্যাডভান্স। অ্যাবাউটে আমার আইডি দিয়ে লেখা, হাজবেন্ডের প্রোফাইলে আমার আর ওর বিয়ের পিক দেওয়া, কিন্তু ওর মুখ ইমোজি দিয়ে ঢাকা। তারপর আমার আইডিতে গেলাম, নোটিফিকেশনস দেখে মেসেজ চেক করে বিভিন্ন পোস্ট দেখতে লাগলাম। কিছু সময় পরে নিতু খাবার নিয়ে আসলো। খেয়ে নে। খেয়ে নিতে পারবো না, খাইয়ে দিলে খেতে পারবো। ঢং দেখাতে হবে না আর। চেয়ারে আয়, খাইয়ে দিচ্ছি। আমি চেয়ারে বসলাম, নিতু আমাকে খাইয়ে দিতে লাগলো। তোর পরীক্ষা কবে? আগামী মাসে। কি, তোর পরীক্ষা আগামী মাসে? আর তোর পড়াশোনার কোনো খেয়াল নেই? কাল থেকে তুই কাজে যাবি, আমি পড়বো। আজ পড়লে সমস্যা কি? তোর সাথে রোম্যান্স করবো তাই। রোমান্স সারাদিনই তো করিস। কাল থেকে সারা দিন তোকে খুঁজে পাবো না তো। হা কর, একা একা খেতে আর ভালো লাগছে না। তারপর দুজন একসাথে খাওয়া শেষ করলাম। কিন্তু খাবার আর প্লেট রাখতে চলে গেল। আমি বিছানায় এসে বসলাম। কিছু সময় পরে নিতু আসলো। দরজা লক করে সে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। ওর চোখের দিকে চেয়ে বুঝতে পারলাম ও কি চায় আমার কাছে, কিন্তু আমি এড়িয়ে যেতে লাগলাম। জানিস নিতু, চুপ, আর একটা কথা বলবি না। আমাকে অনেক ফাঁকি দিয়েছিস, আর না। আমিও জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে শক্ত করে ধরলাম। আমাকে একটু ভালোবাসলে কি এমন ক্ষতি হবে বল? আমি তো তোকে অনেক ভালোবাসি। আমার সব ভালোবাসা তো শুধু তোর জন্য। আমি কি বলছি তুই ভালো করে বুঝতে পারছিস। সময় হলে সব হবে, এখন ঘুমা। কিছু না বলে শুয়ে থাকলো, কিন্তু কিছু সময় যেতেই আমার ঠোঁট কামড় মেরে ধরলো। আমি ব্যথা পেয়ে চিৎকার দিলাম। কি হয়েছে বাবু, চিৎকার দিলে কেন? ব্যথা পাইছি। কোথায় পাইছো বাবু? ঠোঁট কেটে গেছে মনে হয়। তাহলে তুমি চুপচাপ শুয়ে থাকো, আমি ট্রিটমেন্ট করতেছি। এই বলে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখলো কতটুকু কাটছে। মোবাইল রেখে কোনো কথা না বলে আমার ঠোঁট ওর ঠোঁট দিয়ে চেপে ধরলো। সবসময় কি নিজেরে ঠিক রাখা যায়? ওর মিষ্টি ঠোঁটের ছোঁয়া পেয়ে ওর ভালোবাসে হারিয়ে গেলাম। হঠাৎ আমার মুখে পানি এসে পড়লো, তাই ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি নিতু ভেজা চুল আমার মুখের উপর নাড়াচাড়া করছে। দেখে বোঝা যাচ্ছে এখনই গোসল করে আসছে। ভেজা চুলে নিতুকে হেব্বি লাগতেছে। এই ছোট মেয়েটা এত তাড়াতাড়ি বড় হয়ে গেল কি করে, সেটাই বুঝতে পারছি না। 2 বছর আগে ওর পিচ্ছি পিচ্ছি স্বভাব ছিল, কিন্তু এখন আর নাই। নিতুকে যত দেখছি ক্রাশ খাচ্ছি। সময় সময়ে ওর চালচলন স্বভাব সব কিছু পাল্টে যাচ্ছে, সাথে ওর রূপও। এখন ওর দিকে চেয়ে ওর চোখেও গভীরে হারিয়ে যাচ্ছি আমি। লক্ষ্য করলাম ওর মুখটা ক্রমশ আমার দিকে এগিয়ে আসছে। ওর ঠোঁট কাঁপা শুরু হয়ে গেছে। হয়তো ভালোবাসি কথা বলা হয়নি, কিন্তু একে অপরকে এত ভালোবাসি যা বলে বোঝানো যাবে না। আমি আর দেরি না করে আমার ঠোঁট এগিয়ে নিয়ে ওর মিষ্টি ঠোঁটে ছোঁয়ালাম। এখন ওর আমার কলেজে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। তুই রেডি হ। আমরা স্বামী স্ত্রী হলেও একে অপরকে তুই বলতেই ভালো লাগে। আমার মনে হয় কোনো মেয়ের কাছে শুধু স্বামী না, বন্ধু হয়ে থাকাও ভালো। আমি গোসল করে এসে দেখি নিতু রেডি হয়ে নাস্তা নিয়ে আমার জন্য রুমে বসে আছে। কাপড় পরে নাস্তা করে বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। নিতুকে কলেজ নামিয়ে দিয়ে বাসে গিয়ে বাইক নিয়ে মেকানিকের কাছে গেলাম। বাইক মেরামত করে ভাইয়ার দোকানে চলে গেলাম। নিতুর কলেজ ছুটির সময় আবার চলে আসলাম ওর কলেজের সামনে। এসে দাঁড়িয়ে আছি। নিতু এখনো বাহির হয়নি। বসে বসে অপেক্ষা করতে লাগলাম নিতুর। লক্ষ্য করলাম কলেজের গেটের পাশে দাঁড়িয়ে একটা মেয়ে আমার দিকে চেয়ে আছে। আমি এসবে পাত্তা না দিয়ে বসে আছি। কিছু সময় পরে নিতু চলে আসলো। কখন আসলি তুই? কিছুক্ষণ আগে। চল এখন। আচ্ছা,
তোদের কলেজের মেয়েগুলো এমন কেন? কেন, কি হয়েছে? জীবনে মনে হয় আমার মতো সুদর্শন ছেলে দেখেনি, সবাই হা করে তাকিয়ে আছে। কই, কোনটা তোর দিলে থাকিয়েছিল বল? এখন কোনটা রেখে কোনটা দেখা বো? আচ্ছা চল, অন্যদিন দেখাবো। আর কথা না বাড়িয়ে চলে আসলাম বাসায়। বেশি বললেও আবার রেগে যাবে, তাই কোনো কথা বললাম না। হঠাৎ, ওই বাইক থামা, বাইক থামা। কি হয়েছে, চিল্লাচ্ছিস কেন? আইসক্রিম খাবো। শুরু হয়ে গেছে। বিরক্তি নিয়ে বাইক রেখে আইসক্রিম এনে দিলাম। থ্যাংক ইউ বাবু। আর পিরিত দেখাতে হবে না। বাসায় চলে আসলাম, নিতুকে দিয়ে চলে গেলাম আবার কাজে। সারাদিন কাজ করে রাতে বাসায় আসার সময় হঠাৎ মনে হলো নিতুর জন্য কিছু নিয়ে গেলে কেমন হয়। নিতু বেশি আইসক্রিম পছন্দ করে, তাই বাসার কাছে দোকান থেকে 2টা আইসক্রিম নিয়ে বাসায় চলে আসলাম। সোজা রুমে চলে গেলাম। নিতু টেবিলে বসে পড়ছে, পেছন থেকে জড়িয়ে ধরলাম। আউ, কি কি? আমি এত চিল্লাচ্ছিস কেন? ছেড়ে দিয়ে ওর মুখ চেপে ধরলাম। ও তুই, আমি খেয়াল করিনি, করতেছিলাম তো তাই। আর এইভাবে হঠাৎ করে জড়িয়ে ধরলে তো ভয় পাবারই কথা। ভাবছিলাম একটু রোমান্স করব, কিন্তু তুই দিলে চিৎকার করে। পেছন থেকে জড়িয়ে ধরে ওর গালে চুমু দিয়ে। আমি বুঝতে পারিনি তুই আসছিস, আমি মনে করেছি অন্য কিছু। আচ্ছা এই নে, তোর জন্য আইসক্রিম আনছি। সত্যি আমার জন্য? খেয়ে নে তাড়াতাড়ি, না হলে আইসক্রিম গলে পানি হয়ে যাবে। 2টা কে খাবে? তুই? আমার একটা হলে চলবে, আর একটা ভাবিকে দিয়ে আসি। তোর ইচ্ছা। নিতু একটা নিয়ে চলে গেল ভাবিকে দেওয়ার জন্য। আমি তো মনে করছি 2টা ওর হবে না, কিন্তু ওর একটা হলেই হয়ে যায়, আগে জানতাম না। আমার তো প্রিয় খাবার একটা হলেই চলে না, 2-3টে লাগে। পেঁয়াজু আর সান চিপস, এই 2টা বেশি খাই। পেঁয়াজু হলে 10-20টা না হলে আমার চলে না, আর সান চিপস হবে 3-4 প্যাকেট লাগে। ভাবিকে দিয়ে নিতু রুমে এসে আমার সামনে বসে খেতে লাগলো আইসক্রিম, আর আমি ওর খাওয়া দেখছি। এতদিন খেয়াল করিনি আইসক্রিম খাওয়ার সময় একেবারে বাচ্চাদের মতো লাগে নিতুকে। বাচ্চাদের মতো লাগার যথেষ্ট কারণও আছে নিতুর মধ্যে। ও বাচ্চাদের মতো চুষে চুষে আইসক্রিম খায়, আর ঠোঁট সহ নাকেও আইসক্রিম লেগে যায়। আমি মুগ্ধ হয়ে খাওয়া দেখছি। এত সময় নিতু লক্ষ্য করেনি যে আমি ওর দিকে তাকিয়ে আছি, এক মনে খেয়ে চলেছে। হঠাৎ আমার চোখে চোখ পড়লো। খাবি আইসক্রিম? না। একটু খাও। আমার আইসক্রিম খাওয়ার ইচ্ছা নাই, কিন্তু ওর ঠোঁটে লাগা আইসক্রিমগুলা খাবার লোভ সামলাতে না পেরে ওর ঠোঁট চোষা শুরু করলাম। আশেপাশে লেগে থাকা আইসক্রিমগুলো খেয়ে নিলাম। নিতুকে ছেড়ে দিয়ে দেখি আমার চোখ লাল করে চেয়ে আছে। আইসক্রিম খেতে বলছিলাম, আমার ঠোঁট চুষতে বলিনি। ইচ্ছা হলেই খেয়ে নিবি, অনুমতি নিতে হয় না? আমারই তো সব কিছু, নিজের কিছু খাইতে হলে অনুমতি লাগে নাকি? যা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার নিয়ে আসছি। যাচ্ছি। সারাদিন ঘামে শরীরে দুর্গন্ধ হয়ে গেছে, তাই গোসল করে নিলাম। গোসল করে এসে দেখি নিতু খাবার নিয়ে চলে এসেছে। আমি গামছা পরে আছি, কাপড় নিয়ে যায়নি। তাই কি হয়েছে? এই দাঁড়া একটু। কি হয়েছে? তোকে না খুব সুন্দর লাগতেছে, ইচ্ছা করতেছে তোকে খেয়ে ফেলতে। সুন্দর লাগছে বলে খেয়ে ফেলবি? এই বলতে নিতু আমার গামছা খুলে দিয়ে গামছা নিয়ে দৌড়াতে লাগলো। আরে কি করিস, তোর লজ্জা করে না? নিতু! হায় হায়, আমার কিছুই রইল না, সব শেষ হয়ে গেল। নিতু সাথে সাথে এসে আমাকে জড়িয়ে ধরে ভাবিকে বলল, আসার আর সময় পেল না। দরজা নক করতে পারিসনি? এই বলে ভাবি চলে গেল, আর আমি বলদের মতো দাঁড়িয়ে আছি। তোর জন্য আমার সব শেষ হয়ে গেল। বজ্জাত মেয়ে আসার আর সময় পাইল না। সরি বাবু। সরি বললে কি আমার ইজ্জত ফিরে পাওয়া যাবে? তাড়াতাড়ি কাপড় পরে নে, ভাবি কিছু দেখেনি। বজ্জাত মেয়ে, এখন আমি তোকে। আমায় কিছু করলে কান্না করব কিন্তু। হয়েছে, আর কান্না করতে হবে না। কাপড় পরে খাবার খেয়ে নিলাম দুজনে। আমি বিছানায় বসে রেস্ট নিলাম, আর নিতু খাবার প্লেট রেখে আসলো। তুই ফোন কিনছিস না কেন? ফোন কিনে কি হবে? সারাদিন তোকে কত মিস করে জানিস? আমার জেনে লাভ কি? তোর লাভ কি সত্যি তো? আমি তো আর তোর কেউ না। তুই তেঁতুল গাছের পেতনি। এই পেতনি এখন তোকে খেয়ে ফেলবে। এই বলে আমার ঠোঁটের উপর নির্যাতন শুরু করে দিল। আমিও সমানভাবে তাল মিলাইতে লাগলাম, একে অপরের ভালোবাসার সাগরে ডুবে যেতে লাগলাম। আচ্ছা তুই নামাজ পড়িস না কেন? কে বলল? আমি তো প্রতি শুক্রবার জুমার নামাজ জামাতের সহিত আদায় করি। কি, সপ্তাহে একদিন?
কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বি, মনে থাকবে? চেষ্টা করব। চেষ্টা করলে হবে না, পড়তেই হবে। আচ্ছা। মনে থাকবে। আর কাল একটা মোবাইল কিনবি, আমার যখন ইচ্ছা হবে তখন কথা বলবো। জীবনে নিজের টাকায় মোবাইল কিনেছি। কিনিস নি, এখন কিনবি। আচ্ছা, এখন ঘুমাও। আর কথা না বলে নিতুকে বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ ধাক্কাধাক্কি শুরু হয়ে গেল। চোখ খুলে দেখি নিতু আমাকে ডাকছে আর ধাক্কা দিচ্ছে। এখনো সকাল হয়নি, এত রাতে কি হলো ওর কে জানে। ঘুম ঘুম চোখে কিছু বলতে পারছি না, তাই আবার চোখ বন্ধ করে দিলাম। সাথে সাথে আবার শুরু হয়ে গেল। ওই ওঠ ওঠ বলছি। কি হয়েছে? এত রাতে চিল্লাচিল্লি করিস না তো, ঘুমাতে দে। ওঠ বলছি, না হলে খুব খারাপ হবে। আজ না, কাল থেকে পড়বো। তুই এক্ষুনি উঠতে হবে, না হলে আমি টেনে বাইরে ফেলে আসব। এই বলেই নিতু আমার হাত ধরে টানা শুরু করে দিল। এখন আর কোনো উপায় নাই। এই মেয়ে যে পরিমাণ জেদি, সত্যি টানতে টানতে নিয়ে যাবে। তাই উঠে গেলাম, বসে বসে চোখ ডলতে লাগলাম। চল তাড়াতাড়ি। কোথায় যাব এখন? গোসল করে নামাজ পড়তে হবে। এখন গোসল করতে ইচ্ছা করছে না। গোসল না করে নামাজ পড়বি কি করে? অজু পড়লেই তো হবে। মাথা খারাপ হয়ে গেছে? ঘুমানোর আগে কি কি করেছিস মনে আছে? হ্যাঁ, তাই তো। স্বামী স্ত্রীর মিলন যতই পবিত্র হোক না কেন, মিলন করার পরে গোসল না করলে শরীর পবিত্র হবে না। তাই কথা না বাড়িয়ে চলে গেলাম গোসল করতে। কিন্তু আজ গোসলটা অন্যরকম হয়ে গেল। নিতু আমার সাথে গোসল করতে লাগলো। মেয়েটার দিন দিন লজ্জা কমে যাচ্ছে দেখছি, তবে আমার খুব ভালো লাগতেছে। আপনারা সবাই ভালো লাগা বুঝবেন না, যারা বিবাহিত এবং স্বামী স্ত্রী একসাথে গোসল করে তারা বুঝবে একসাথে গোসল করা কতটা রোমান্টিক ব্যাপার। আর বেশি বলবো না, বেশি বললে ছেলেমেয়েরা বিয়ে করার জন্য পাগল হয়ে যাবে। তার উপর শীতকালও চলে আসছে। গোসল শেষ করে অজু পরে একসাথে ফজরের নামাজ আদায় করে নিলাম। নামাজ শেষ করে দেখি হালকা আলো ফুটেছে, তাই চলে গেলাম ব্যালকনিতে। আজ সকালটা খুব সুন্দর, তাই না? প্রতিটি সকাল খুব সুন্দর, কিন্তু আমরা তা দেখতে পাই না। ঠিক বলছো। ব্যালকনিতে রাখা সোফায় বসে গল্প করতে লাগলাম। কিছু সময় পরে ওইখানেই ঘুমিয়ে গেলাম দুজন। সকাল 9টায় নিতুর ডাকে ঘুম ভাঙলো। এখন আর ব্যালকনিতে শুয়ে আছি। উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিতুকে নিয়ে চলে আসলাম কলেজে। নিতুকে দিয়ে কাজে চলে গেলাম। কিছু সময় পরে কাজ করছিলাম, ভাই এসে বলল, চল আমার সাথে কিছু কাজ আছে বাহিরে। কি কাজ? গেলে দেখতে পাবি, চল। আমি আর কোনো কথা না বলে ভাইয়ার সাথে যেতে লাগলাম। ভাইয়া গাড়ি ড্রাইভ করছে আর আমি পাশে বসে আছি। কিছু সময় পরে গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে পড়লো। আমি সাথে নামলাম এবং ভাইয়ার পিছু পিছু যেতে লাগলাম। ভাইয়া একটা মোবাইল শপে গেল, মনে হয় নতুন ফোন কিনবে নিজের জন্য। আমাকে সাথে করে নিয়ে আসছে চয়েস করে দেওয়ার জন্য। কোন মোবাইল নিবি দেখ। তোমার জন্য নেবে? না তাহলে ভাবির জন্য? না, তোর জন্য। আমার তো ফোনের প্রয়োজন নাই। দাদু বলছে কিনে দেওয়ার জন্য। ও আচ্ছা, এখনই সময়, ইচ্ছা মতো কিনে ফেলি। এই সুযোগ আর কোনোদিনও আসবে কিনা জানি না। নতুন মডেলের ফোনগুলো দেখতে লাগলাম। খুব সুন্দর সুন্দর ফোনগুলা কোনটা রেখে কোনটা নিব চিন্তায় পড়ে গেলাম। অনেক দেখা দেখির পরে একটা ফোন নিয়ে ভাইয়ের কাছে গেলাম। কি হয়েছে? ভাইয়া বিল পে করে আসলো আর আমি মোবাইল নিয়ে সব কিছু সেটিং করতে লাগলাম। ভাই আসার পরে গাড়ি নিয়ে দোকানে চলে আসলো। এসে দেখি নিতুর কলেজ ছুটির সময় হয়ে গেছে, তাই বাইক নিয়ে চলে আসলাম নিতুর কলেজের সামনে। নিতু এখনও বাহির হয়নি, তাই বসে আছি আর মোবাইল নিয়ে দেখতে লাগলাম। কিছু সময় পরে লক্ষ্য করলাম কালকের ওই মেয়েটা আজও আমার দিকে চেয়ে আছে। সেই দিকে খেয়াল না করে মোবাইল দেখতে লাগলাম। নতুন মোবাইল তো, তাই একটু বেশি আকর্ষণ। কিছু সময় পরে নিতু আসলো, সাথে উমাও ছিল। ওই বজ্জারটাকে দেখে আমার রাগে চোখ লাল হয়ে যাচ্ছে। বিষয়টা নিতু ও উমা ঠিকই বুঝতে পারছে, তাই উমা আমার দিকে না এসে অন্য দিকে চলে গেল। ওই বজ্জাত মেয়ে, এদিকে আয়। ওইদিকে কোথায় যাচ্ছিস? চিৎকার করে বললাম। আমার কথা না শুনেও চলে গেল। আরে কি হয়েছে, এমন চিল্লাচ্ছিস কেন? আমি ওই বজ্জাত মেয়ের জন্য ওই দিন রাগে মাথা কাজ করছে না। আচ্ছা ওই কথা ভুলে যা, ওর কোনো দোষ নাই, চল বাসায় যাই। চল। এই ব্যাগে কি? ও বলতে ভুলে গেছি, ভাই একটা মোবাইল কিনে দিল, দাদু বলছে দেওয়ার জন্য। ওয়াও, নতুন ফোন? আমি পকেট থেকে মোবাইল বাহির করে নিতুর হাতে দিলাম। ওয়াও, খুব সুন্দর মোবাইল। বুঝতে হবে না কার চয়েস। এদিকে তাকা, সেলফি কেমন হয় দেখি। এই হলো মেয়েদের আর এক সমস্যা, কিছু হয়ে যায় সেলফি একসাথে
কতটা সেলফি নিছে কে জানে, অনেক পোজ নিয়ে সেলফি নিল। আজই মনে হয় মেমোরি ফুল করে ফেলবে। এখন চল বাসায় যাই। খুব সুন্দর সেলফি হয় এই ফোনে। এখন চল তোকে বাসায় দিয়ে আসি। চল। আমি নিতুকে নিয়ে বাসায় চলে আসলাম। এই ব্যাগটা নিয়ে যায় আর আমার মোবাইলটা দে। এই নে। তোর মোবাইল দিয়ে আমি কি করব? আমার মানে তোর, আর তোর মানে আমার, তাই তুই আমারটা আর আমি। একদম সামনে আগাবি না। তোর মানে তোর, আমার মানে আমার। দে আমারটা। ওর হাত থেকে আনতে লাগলাম। এসব প্লিজ বাবু, তুই তো আমার লক্ষ্মী বাবু। বলে লাভ নাই, আমারটা দে বলছি। আমার সোনা বাবু, লক্ষ্মী বাবু এখন আমার কাছে থাক, তুই রাতে নিয়ে নিস। রাতে মনে থাকবে তো? একদম মনে থাকবে, তোরেই দিয়ে দিব। আচ্ছা এখন যাই। শোন, কি? জোহরের নামাজ পড়তে ভুলবি না কিন্তু। আচ্ছা। চলে আসলাম। বাসা থেকে আমার এত স্বাদের মোবাইল নিয়ে নিল আর ওর ওইটা আমাকে দিয়ে দিল। বজ্জাত মেয়ে একটা, নিজেরটাই হয় না, আমারটা নিয়ে টানাটানি করে। আমি ওরটা নিয়ে এমন করি নাকি? কিছু সময় পরে কল আসলো। মোবাইল হাতে নিয়ে দেখি উমার নাম্বার থেকে কল আসছে। ওই বজ্জাত মেয়ে আমার নাম্বার কোথায় পেল? আরে এটা তো নিদুর মোবাইল। দেখি কল রিসিভ করে কি বলে। ওই বজ্জাতের হাড্ডি, সবার সাথে তো জল্লাতে দেখাস, নিজের বজ্জাত স্বামীটাকে ঠিক করতে পারিস না। দেখছিস আর কেমন করে আমার দিকে চেয়েছিল। তোর জামাই না হলে আজ কি অবস্থা করতাম নিজেই জানি না, শুধু তোর জামাই বলে ছেড়ে দিলাম। ওই শয়তানের হাড্ডি বজ্জাত মেয়ে, তোকে একটা হাতের কাছে পাই তারপর মজা বোঝাবো। ঝাঁঝালো সুরে বললাম। আর কিছুই বললো না, সাথে সাথে কল কেটে দিল। রাতে বাসায় চলে আসলাম। এসে রুমে গিয়ে দেখি নিতু বসে বসে পড়তেছে আর আমার মোবাইলটা বিছানায় রাখা। মোবাইল হাতে নিয়ে দেখতে লাগলাম। সিম এখনও ঢুকানো হয়নি। আমার সিমটা তো দাদুর কাছে। আমি সিম খুঁজতে যাব না, দিলে দিবে, না দিলে নাই। মোবাইলের গ্যালারিতে ঢুকে আমি অবাক। এই কয়েক ঘন্টায় 200+ পিকচার তোলা হয়ে গেছে। কি বলবো, নিতুকে খুঁজে পাচ্ছি না। আপাতত কিছু না বলে দেখতে লাগলাম ওর তোলা পিকগুলো। বিভিন্ন স্টাইলে তোলা সেলফি দেখছি আর মনে মনে হাসছি ওর সেলফির ধরন দেখে। আজ বাসায় এসে মোবাইল নিয়ে বসে গেলি, আর আমার সাথে একটা কথাও বলার প্রয়োজন মনে হয়নি। তোর পড়ায় বিরক্ত করতে চাইছিলাম না, তাই কথা বলিনি। আর তোর সেলফিগুলো দেখছিলাম। ফ্রেশ হয়ে আয়, আমি খাবার নিয়ে আসছি। ওকে। মোবাইল রেখে চলে গেলাম ফ্রেশ হতে। নিতুর যে অবস্থা দেখে বোঝা যাচ্ছে মোবাইলটা আর ফেরত পাবো না। আর নিতুর হাতে কিছু চলে গেলে তার ফিরে আসে না। আমি দিলে এইটা ভুলে গেছিলাম। তখন যদি মনে থাকতো তাহলে ওর হাতে দূরের কথা, বলতামই না ফোনের ব্যাপারে। ছোটোবেলায় তো বেশিরভাগ সময় আমার কিনা টি শার্ট পরতো, আমার জন্য কিনে আনলে ওর ভালো লাগলে নিয়ে নিত। 2 বছর আগের কথা। তখন আমার এক ক্লাসমেটের বোনের বিয়ের জন্য আমি একটা টি শার্ট কিনেছি। বাসায় আসতে কী করে যে দেখেছে কে জানে। পরের দিন সকালে বিয়েতে যাওয়ার জন্য রেডি হতে লাগলাম, কিন্তু শার্ট খুঁজে পেলাম না। ওইদিকে দেরি হয়ে যাচ্ছে, তাই অন্য একটা পরে চলে যাই বিয়েতে। বিকেলে বাসায় এসে দেখি নিতু আমার নতুন শার্ট পরে আছে। অনেক চেষ্টা করলাম শার্ট ফিরিয়ে আনার জন্য, কিন্তু কাজ হলো না। গত বছর একটা ব্র্যান্ডের টি শার্ট কিনেছিলাম খুব শখ করে, 990 টাকা দিয়ে। বাসায় এসে সাথে সাথে পরে নিয়েছি যাতে নিতু নিয়ে যেতে না পারে, কিন্তু বজ্জাত মেয়েটার ভালো লেগে যায়। রাতে খুলে ঘুমাইছি, সকালে উঠে আর খুঁজে পাইনি। পরের দিন দেখি নিতু সেটা পড়ে আছে। এখন খুব চিন্তায় আছি, মোবাইলটা পাওয়া যাবে নাকি ও হজম করে ফেলবে। গোসল করে সে খেয়ে কিছু সময় পর গল্প করে ঘুমিয়ে পড়লাম। ভোরে নিতু ডেকে ঘুম ভাঙালো। ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে কাজে যাওয়ার জন্য রেডি হয়েছি। তখন কাজে যাওয়ার জন্য রেডি হয়ে দেখি নিতুর মোবাইল বিছানায় রাখা, কিন্তু আমারটা নাই। তার মানে আর আমার মোবাইল পাওয়া যাবে না। এত শখ করে কিনলাম আর ও নিয়ে নিল। নিতু, আমার মোবাইল কোথায়? এই তো বিছানায় রাখা আছে। এটা তো তোর মোবাইল, আমারটা কোথায়? এটাই তোর, আর এটাই তোর সিম লাগানো আছে। তোরটা তুই নে আর আমারটা দিয়ে দে। আচ্ছা একটা কথা বলতো, কি হয়েছে বল? আমি তো তোর বিয়ে করা বউ। না, তুই আমার চাচাতো বউ। আচ্ছা বলতো, বিয়ের পরে কি আমায় কোনো গিফট দিয়েছিস? পরশুদিন তো আইসক্রিম এনে দিলাম। খাওয়ার কথা বলিনি, অন্য কিছু দিয়েছিস? কিছু দেইনি, আজ আসার সময় নিয়ে। আর কথা বলতে পারলাম না। নিতু পরম আদরে ওর মিষ্টি ঠোঁট দিয়ে আমার ঠোঁট চেপে ধরলো। আমি আর কোনো কথা বলতে পারলাম না। বুঝে গেছি আর কাজ হবে না। নিতু আগে কিছু নিলে দাদুকে দিয়ে বুঝাতো, আর এখন নিজেই এইভাবে বুঝিয়ে দিচ্ছে।
কিছু সময় পরে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছে, কিছুই বলছে না। আমিও কিছু বললাম না, ওর দিকে চেয়ে আছি। মনে কর এটাই তোর দেওয়া ফার্স্ট গিফট, তাই এটার আশা ছেড়ে দে। সবসময় শুধু আমাকে মেরে খেতে শিখেছিস। রাগ করিস না। কলেজে যেতে হলে চল, আমি চলে যাব। চল। তারপর আর কি করার, নতুন মোবাইলের আশা ছেড়ে দিয়ে পুরাতনটা নিয়ে চলে আসলাম। নিতুকে কলেজে নামিয়ে দিয়ে দোকানে চলে আসলাম। মনটা একেবারে খারাপ হয়ে গেছে। কত শখ করে কিনলাম, কিন্তু তার হলো না। সব সময় আমার সাথে এমন করে, এখন ইচ্ছে করছে কি করার বুঝতে পারতেছি না। চুপচাপ সব সহ্য করতে হচ্ছে, কিছু বলতেও পারছি না। কী বা বলবো আর কাকে বলবো? সে তো আমার বউ হয়ে গেছে। কাউকে মনের দুঃখ বললে সে বলবে বউ তো তোর, অন্য কারো না। সেজন্য কিছু বলতে পারছি না। চুপচাপ কাজে লেগে গেলাম। ভাইয়া হয়তো কিছুটা লক্ষ্য করছেন, কিন্তু কিছু বলছেন না। নিতুর কলেজ ছুটির সময় হয়ে গেছে, আমি খেয়াল করিনি। আজ নিতু কলেজে আসছে কেন? কলেজ ছুটির সময় হয়ে গেছে, তুই যাবি না? আমি তো খেয়াল করিনি। মোবাইল বাহির করে টাইম দেখতে লাগলাম। নতুন মোবাইল কোথায়? তোমার আদরের বজ্জাত চাচাতো বোনের কাছে। রাগ দেখে কি আর হবে, তোর বউ তো সে। এর জন্য তো কিছুই বলতে পারি না। আর কথা না বলে চলে আসলাম কলেজের সামনে। এসে দেখি নিতু এখনো আসেনি, তাই বসে বসে অপেক্ষা করতে লাগলাম। হঠাৎ দেখি ওই মেয়েটা ভেতর থেকে এসেছে, আমার থেকে কিছু দূরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। এই মেয়ের সমস্যা কি কিছুই বুঝলাম না। প্রতিদিন আমার দিকে এমন করে তাকিয়ে থাকে কেন, বুঝলাম না কিছু। কিছু সময় পরে নিতু আসলো। নিতুকে নিয়ে বাসায় চলে আসলাম। প্রতিদিন নিতুকে আনার সময় দেখি ওই মেয়ে আমার দিকে তাকিয়ে থাকে, আমার সামনে দাঁড়িয়ে থাকে আর আমার দিকে তাকায়। নিজের কাছে কেমন বিরক্ত লাগে এই ব্যাপারটা। এভাবে চলে গেল কিছুদিন। এখন নিতুর পরীক্ষার সময় চলে আসছে, এখন পরীক্ষার হলে দিয়ে আসতে হয়। এখনও দেখি আগের মতো ওই মেয়েটা আমার দিকে তাকায়, কিছু বলেও কাছে আসেও না, শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। এখন নিতু আর আমার ভালোবাসার কমতি নাই। আমার কাছে যত ভালোবাসা আছে সব নিতুকে দিয়ে দিই, আর নিতু আমাকে সব কিছু দিয়ে ভালোবাসে। এখন আর দাদুর কাছে কোনো অভিযোগ করে না আমার ব্যাপারে। কোনো কিছু হলে বা আমি কোনো কাজে না করলে রাতে বাসায় আসলে কাজ করিয়ে ছাড়ি। ওই দিন নিতু কল করে বলেছিল ওর জন্য আইসক্রিম আনার জন্য, কিন্তু আমি ভুলে গেছিলাম। রাতে বাসায় এসে নিতুকে দেখে মনে হলো আইসক্রিম নিয়ে আসতে ভুলে গেছি। প্রথমে নিতু কিছু বলেনি, যখন ঘুমানোর জন্য বিছানায় যাব তখনই। একদম খাটে উঠবি না। তাহলে আমি কোথায় যাব? কোথায় যাবি তা জানি না, তবে আজ তোর বিছানায় জায়গা নেই। কেন, আমি বিছানায় ঘুমাতে পারবো না? আজ কিছু আনার জন্য বলেছিলাম, তা কোথায়? আসলে আমি ভুলে গেছি, কাল সকালে এনে দিব। তাহলে এই বিছানায় ঘুমানোর কথাও ভুলে যা। আমি কোথায় ঘুমাবো? আমি কি জানি। কাল এনে দিব, সত্যি বলছি। তুইও এই বিছানায় কাল ঘুমাতে পারবি, সত্যি বলছি। আর কথা না বলে রুম থেকে চলে আসলাম। এখন আইসক্রিম এনে না দিলে বিছানায় উঠতে দিবে না, আর নিতুকে জড়িয়ে না ধরলে আমার ঘুম আসবেও না, তাই বাইরে যেতে লাগলাম। এত রাত্রে কোথায় যাবি? সামনের দোকানে যাব। এত রাত্রে কেন? নিতু বলছে আইসক্রিম খাবে, তাই নিয়ে আসার জন্য। এত রাতে আইসক্রিম খাওয়ার কি আছে? জানি না, বলছে আইসক্রিম এনে না দিলে আমাকে বিছানায় উঠতে দিবে না। আমার সাথে আয়। নিতু, তোর এত রাতে আইসক্রিম খাওয়ার ইচ্ছা হলো কেন? ইচ্ছে এখন হয়নি দাদু, ইচ্ছে দিনে হয়েছে। তাহলে এখন বলছিস কেন? দিনে কল দিয়ে বলছি বাসায় আসার সময় নিয়ে আসার জন্য, কিন্তু নিয়ে আসেনি, তাই বলছি বিছানায় উঠতে দিব না। বললাম তো কাল সকাল হলে এনে দিব। আমিও তো বলছি। দেখছো দাদু, তোমার নাতনি কত পাষাণ হয়েছে। দাদুর দেখার কি আছে? দাদু তুমি গিয়ে ঘুমাও, আমি এটাকে আবার সাইজ করব। দাদু তুমিই বলো এখন এসব না করতে, আমি তো ভুলে গেছিলাম। তোদের যা ইচ্ছা কর, আমি এসবে নাই। এই বলে দাদু চলে গেল, আর নিতু আমার দিকে চোখ রাঙিয়ে চেয়ে আছে। তাই চলে গেলাম দোকানে আইসক্রিম আনার জন্য। দোকান থেকে আইসক্রিম এনে দেওয়ার পরে আমাকে বিছানায় উঠতে দিছে। আজ নিতুর শেষ পরীক্ষা। আমি বাইরে দাঁড়িয়ে আছি, কিন্তু নিতু আসার কোনো নাম গন্ধ নেই। ওই মেয়ে বাহির হয়েছে, দেখতে দেখতেই চেনা হয়ে গেছে মেয়েটাকে, তাই দেখেই চিনতে পারছি। এ কি, আজ দেখি মেয়েটা সোজা আমার দিকে আসছে। এই মেয়ের মতলব কি কিছুই বুঝতেছি না। আমি ওর দিকে খেয়াল না করে মোবাইল দিয়ে ফেসবুকিং করতে লাগলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? মেয়েটার দিকে চেয়ে আছি, কোনো কথা বলছি না। কি বলবো সেটা খুঁজে পাচ্ছি না।
কথা বলেন না কেন? সালামের জবাব দেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো, আপনি? আমি আপনার ছোট, তাই আমাকে তুমি বললে খুশি হব। আমি ভালো আছি। কোনো কথা না বলে মোবাইলে তাকালাম। আমি তানহা, নিতুর ক্লাসমেট। আমি নিতুর চাচাতো ভাই, তাই না? মিস তানহা, আপনি হয়তো ভুল শুনেছেন। আমি নিতুর ভাই না, স্বামী। আপনি বললেই হয়ে গেল? আমি তো খোঁজ নিয়ে দেখছি। তা কি কি খোঁজ নিলেন আপনি? আপনি নিতুর ভাই সেটা আমি জানি, আর অনেকের কাছ থেকে শুনে উঠছি। হ্যাঁ, আমি নিতুর ভাই ছিলাম আমাদের বিয়ের আগ পর্যন্ত। বিয়ের পর থেকে স্বামী হয়ে গেছি, আর এখন আপনার দুলা ভাইও। আপনি খুব ভালো বলতে পারেন দেখছি। আমার কাছে কি চান এখন? আপনার মন। হোয়াট? না মানে, আপনার নাম্বারটা যদি দিতেন। কেন, আমার নাম্বার দিয়ে কি করবেন? না মানে, একটু কথা বলতাম। আমার সাথে কথা বলে আপনি কি করবেন? এমনি বলতাম আর কি। ও, আপনার ক্লাসমেটের কাছে আমার নাম্বার আছে, নিয়ে নেন। আপনি দিলে ভালো হবে। ওর কাছে খারাপটা না, ভালোটা আছে। মেয়েটার কিছু না বলে চলে গেল। আবার ভেতরে হয়তো নিতুর কাছে যাচ্ছে। যাও বালিকা, নিতু তোমাকে লবণ ছাড়া খাবে, পানিও খাবে না। আমি বাইকে বসে আছি, কিছু সময় পরে দেখি তানহা নামের মেয়েটা আবার আসছে। আপনার বোন এত বজ্জাত কেন? এই মেয়ে, তোমার এত সাহস কোথা থেকে হলো আমার বউকে বজ্জাত বলা? আপনিও দেখছি নিতুর মতো নাম্বার দিল না, সাথে আমাকে অপমান করলো। খুব ভালো করছে। আপনাকে যে বলছি আমি ওর স্বামী, তা মাথায় ঢুকে না? আপনিও ওর মতো হয়েছেন। ও তো নাম্বার দেয়নি, তার উপর সবার সামনে আমাকে। আপনাকে অপমান করবে না তো কি করবে? ওর স্বামীর নাম্বার ওর কাছেই চাইছো। আমি তো মনে করছি ও আস্ত খেয়ে ফেলবে আজ। সামনে তাকে দেখি নিতু চলে আসছে। আচ্ছা, আপনার নাম্বারটা দিয়ে দেন, আমি চলে যাব। ওই তানহার বাচ্চা, আমি যে এত কিছু বললাম তোর গায়ে লাগেনি? আবার আসছিস নাম্বার নিতে? তোর এত চলে কেন? আমি তো তোর কাছ থেকে নিতেছি না। তুই আমার স্বামীর নাম্বার নেওয়ার কে রে? যা এখান থেকে, না হলে আজ তোকে কি করব জানি না। কি করবি তুই? দেখবি কি করতে পারি। এই বলে কি যেন খুঁজতে লাগলো। হ্যাঁ, ও ইট খুঁজছিল, আরেকটা পেয়েও গেল। আমি এত সময় চেয়ে চেয়ে দেখছিলাম। এখন দেখছি পরিস্থিতি খারাপ হতে চলেছে, তাই আর দেরি না করে নিতুকে ধরলাম। এখন হাতের ইট দিয়ে তানহাকে মেরেও ফেলতে পারে। নিতুকে দিয়ে কোনো ভরসা নেই, তাই আর এখানে দাঁড়িয়ে না থেকে নিতুকে জোর করে বাইকে তুলে নিয়ে আসলাম। কিন্তু ওর গালাগালি বন্ধ হলো না, একের পর এক গালি দিয়েই চলেছে তানহাকে। এখন নীতির অবস্থাও খারাপ, পাগলের মতো গালি দিয়ে চলেছে। এখন নিতুকে বাসে নিয়ে গেলেও সমস্যা হবে, তাই ফাঁকা রাস্তা দেখে বাইক থামালাম। বাইক থেকে নেমে নিতুকে বললাম, প্লিজ নিতু, এবার থামো। কেন থামবো? কেন থামবো? ওই শয়তান মেয়ে সাহস হলো কি করে তোর নাম্বার চাওয়ার? নিতু চুপ করো, মানুষজন কি ভাববে? ওর দুই গাল হাত দিয়ে ধরে। থামবো কেন? এই ফালতু মেয়ে বলে কি? আরে শুধু নাম্বার চাইছে। শুধু নাম্বার চাইনি, ও বলেছে তোর সাথে প্রেম করবে। কি? এই মেয়েকে, এই 420 মেয়েকে থাপড়ায় সব কয়টা দাঁত ফেলে দিলে না কেন? 420 কি? 420। ও, এই জন্যই তো এত বকা দিচ্ছি। আচ্ছা থামো, ও বললেই হয়ে গেল নাকি? আমি তো শুধু তোকে ভালোবাসি আর বাসবো। তাহলে ওই ফালতু মেয়ে কেন বলবে এই কথা? ফালতু মেয়ে তো, তাই বলছে। এখন চুপ করো, আর কোনো কথা বলবি না। আমার মাথা গরম হয়ে গেছে, আমাকে আইসক্রিম দে। আচ্ছা চুপচাপ বস, এখানে কোনো দোকান নাই, সামনে গিয়ে দেখি। চল। বাইক নিয়ে কিছু দূর এসে আইসক্রিম কিনে দিলাম নিতুকে। ও আইসক্রিম খাচ্ছে বাচ্চাদের মতো। বাসায় চলে আসলাম, নিতুকে নামিয়ে দিয়ে আমার দোকানে চলে গেলাম। রাতে বাসায় এসে দেখি সবাই ড্রয়িং রুমে বসে আছে। আমি আমার রুমে চলে যেতে লাগলাম, তখন দাদু বললেন, এদিকে আয়। ফ্রেশ হয়ে আসছি। তোকে বলছি এখনই আসার জন্য। আর কোনো কথা না বলে চলে গেলাম সবার সামনে। তোর হয়েছেটা কি? তোর জন্য কি আমরা রাস্তাঘাটে চলাফেরা করতে পারবো না? আমি কি করলাম? কি করিসনি বল? তোর কি লজ্জা বলতে কিছু নাই? 2 দিন পর পর একটা না একটা করিস। এমন ছেলের সাথে আমরা বিয়ে দিয়ে খুব বড় ভুল করেছি। কি বলো আম্মু? তোমরা আমার কথাটা একটু শোনো। তুই বারবার গটকালি করতে আসিস না, আমার নিজের কানে সব শুনছি। কি যাতা বলছো? আমি কি করছি আর কিসের জন্য এমন করতেছো? কি করিস বল?
আর একটা কথা বলবি না, লজ্জা করে না? লজ্জা করে না বিয়ে করা বউ রেখেও বাইরে এইসব করে বেড়াস? আরে আমি কি করেছি সেটা তো বলবে। কি করিসনি বল? কিছুদিন আগে একটা মেয়ে, এখন আরেকটা মেয়ের সাথে এসব করে বেড়াতে তোর লজ্জা করে না? তার উপর বউ আছে। আমার তো ইচ্ছা করছে তোকে গলা কেটে মেরে ফেলতে। তখন থেকে শুনে যাচ্ছি কি সব বল। আর একটা কথা বলবি না, তুই এত খারাপ হবি আমার ভাবতেও ঘেন্না হচ্ছে। আম- যা আমাদের বাসা থেকে বাইর হয়ে। কি হয়েছে এমন করতেছিস কেন? কি হয়নি আজ? একটা মেয়ের সাথে কি করে আসছে? তোর চাচার কাছে নালিশ করেছে। ছি, তোর লজ্জা করে না এসব করতে? কি হয়েছিস তুই? তোকে তো আমরা এমন শিক্ষা কোনোদিন দেইনি, তারপরও তুই এমন করতেছিস। যা বাড়ি থেকে বাইর হ। আমার কথা একটু শোনো, ও কিছুই করেনি। আজ আমি তোর সাথে ছিলাম। চুপ, তুই আর একটা কথা বলবি না। নিতুর মা, ওকে রুমে নিয়ে যাও। তোমরা যদি ওকে বাহির করে দাও তাহলে আমাকেও বাহির করে দাও। ও খারাপ হলে আমি ওর বউ, আমিও খারাপ। চুপ, আর একটা কথা বলবি না। নিতুকে থাপ্পড় দিয়ে টেনে টুনে নিয়ে গেলেন। আমি শুধু দেখছি আর চোখের পানি ফেলছি। আমাকে তো কেউ কথা বলতেই দিল না। কি করেছি আমি? আজ কিছুই তো করিনি। সবাই আমাকে শুধু খারাপ ভাবছে। আমার আম্মুও আমাকে খারাপ ভাবছে। আর ভাববেন নাই বা কেন? এর আগে তো আমাকে মিথ্যা অপবাদ দিয়েছে, যা সবার কাছে সত্য হয়ে আছে। এখন কি করব? আমি কষ্ট নিয়ে কি করে থাকবো আমি? না, আমি আর এই বাসায় থাকবো না। এখানে আমার কোনো মূল্য নাই। আমার কথার কোনো মূল্য নাই। একটা বার তো আমার কথা শুনতে পারতো, বা নিতুর কথা কি সত্য আর কি মিথ্যা তা একটা বারও জানতে চাইলো না। কে কি বলছে তা সত্যি ভেবে আমার বাসা থেকে বের করে দিল। যেখানে আমার কোনো মূল্য নাই সেখানে আমি আর থাকবো না। আজ এখনই চলে যাব দূরে কোথাও। গন্তব্যহীন হাঁটা শুরু করলাম। সাথে ছিল চোখের জল, এছাড়া আমার আর কিছু নাই। যা ছিল সব ওরা নিয়ে নিছে। নিতুকেও আমার কাছ থেকে কেটে নিয়ে গেল। আর এক মুহূর্তেও এখানে থাকবো না, চলে যাব এখান থেকে। কিন্তু নিতুর কি হবে? ও কি আমার ছাড়া থাকতে পারবে? আর আমি কি নিতুকে ছাড়া থাকতে পারবো? না। এত কিছু ভেবে কি হবে? আমার তো আর কেউ নাই, সব থেকেও কিছু নাই এখন। সামান্য একটা মেয়ের কথায় সবাই আমাকে এত ভুল বুঝতেছে কেন? আমি কি এত খারাপ যে যা বলবে তাই কি আমি করে বেড়াই? একবারও কি ভালো করে খুঁটিয়ে দেখতে পারলো না ওরা? যেমন শিক্ষা দিছে এইভাবে চলছি না অন্যভাবে চলছি। সামান্য একটুতেই সবাই আমায় এত খারাপ ভাবতেছে। একটু সত্যতা যাচাই করলে কি এমন ক্ষতি হবে? চলে এসেছি রেল স্টেশনে। এখন আর এক মুহূর্ত এই মায়ার শহরে থাকতে ইচ্ছে করছে না। ট্রেনের টিকিট কেটে নিলাম। আপাতত ঢাকায় চলে যাব, তারপর যা করার করব। হঠাৎ ফোন বেজে উঠল। পকেট থেকে নিয়ে দেখি নিতুর নাম্বার থেকে কল আসছে। রিসিভ না করে ছোট্ট একটা মেসেজ দিলাম, ভালো থেকো। ওর নাম্বার ব্লক করে দিলাম। বাসার সবাই, রিলেটিভ যারা আছে সবাইকে ব্লক করলাম। নাম্বারটা অফ করতে পারতেছি না একটা কারণটা সময় হলে বলবো, এখন বলবো না। আমার একটা এফবি ফ্রেন্ড চিটাগাং থাকে, তাকে কল দিলাম। এখন ওর কাছেই যাব। আর কেউ তেমন পরিচিত নয়। ও যদি এখন আমাকে হেল্প করে তাহলে বেঁচে যাব, না হলে আমার কি হবে ঠিক জানি না। তবে কিছু একটা করতে হবে, না হলে চলবে না। তাই কল দিলাম সেই বন্ধুকে। ওর নাম রাহি। হ্যালো, নেহাল বলছি। ঠিক মতো চিনলাম না। সিলেট থেকে বলছি। হো, তুমি? এতদিন পরে মনে পড়লো কল দেওয়ার কথা। ওই দিন মেসেজে বললাম তো কেমন ঝামেলায় ছিলাম এতদিন। তা কেমন আছো? আর ভাবি কেমন আছে? সবাই ভালো। আমি কি তোমার এখানে কিছু দিনের জন্য আসতে পারি? কি সত্যি বলছো? হুম। সমস্যা নাই, চলে আসো। হানিমুনে আসবে নাকি? না, তেমন কিছু না, আমি একা আসছি। আচ্ছা, কবে আসছো? এখন ঢাকায় আসছি। কাল সকালে ঢাকা থেকে ট্রেনে উঠবো। একেবারে চিটাগাঙে ট্রেনে উঠলে না কেন? এখন কোনো ট্রেন নাই, আর যেটা ছিল সেটা ধরতে পারিনি তাই। আচ্ছা, সমস্যা নাই, তুমি চলে আসো। আর একটা কথা, আমি যে তোমার এখানে আসবো কেউ যেন না জানে। কেন, কোনো সমস্যা? আসলে সব বলবো, তুমি আর আমি ছাড়া যেন কেউ না জানে। ওকে, কাল চিটাগাঙের কাছে এসে আমাকে কল দিও, আমি নিতে আসবো। ওকে, ভালো থেকো। হুম। কল কেটে দিলাম। এখন কিছুটা শান্তি লাগতেছে। কিছুদিন থাকার মতো একটা জায়গা পাইছি। ঘুম ঘুম লাগতেছে, তাই ট্রেনের সিটে শুয়ে পড়লাম। তখনই নিতুর কথা মনে হয়ে গেল।
বুকের বাঁ পাশে চিনচিন ব্যথা শুরু হয়ে গেছে। শুধু নিতুর মায়াবী চেহারা আমার চোখের সামনে ভেসে উঠছে। আপনা আপনি চোখ থেকে পানি পড়তেছে। নিতু এখন কি করতেছে আমাকে ছাড়া? ও কি ঘুম আসছে? ও তো আমাকে জড়িয়ে না ধরে ঘুমোতে পারে না। এখন কি করে ঘুমাবে তাহলে? আমার যে নিতু ছাড়া ঘুম আসতেছে না। ওর কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়েছি জানি না। ভোরে টিটির ডাকে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে ডেমে পড়লাম। খুব খিদে লাগছে। মানি ব্যাগ হাতে নিয়ে দেখি 1500 টাকা আছে। চিটাগাঙে ট্রেনের টিকিট কেটে নাস্তা করতে লাগলাম পাশের একটা রেস্টুরেন্টে। ঢাকা থেকে ট্রেন ছাড়বে সকাল 9টায়। মোবাইল পকেট থেকে বাহির করে টাইম দেখতে লাগলাম। মোবাইল হাতে নিয়ে দেখি অনেক মেসেজ আসছে নিতুর নাম্বার থেকে। সব মেসেজে একই কথা, বাসায় চলে আয়, না হলে আমাকে তোর সাথে নিয়ে যায়। আমার একা একা কিছুই ভালো লাগতেছে না এখানে। ও মেসেজ দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না। আমি একটা মেসেজ দিলাম, কিছুদিন অপেক্ষা কর, আমি কিছু একটা ব্যবস্থা করে নিয়ে আসবো আমার কাছে, নিজের খেয়াল রাখিস। এই মেসেজ দিয়ে টাইম দেখি সকাল 8:30 হয়ে গেছে। তাই নির্দিষ্ট ট্রেনে নিজের সিটে বসে পড়লাম। বিকেলবেলা চলে আসলাম চিটাগাং। কিছু সময় আগে রাহিকেও কল দিয়ে বলেছি। কিছু সময় পরে দেখি রাহিও চলে আসছে। ওর সাথে কথা বলতেছি, এমন সময় একটা মেসেজ আসলো, যা দেখে আমার সব কিছু থমকে গেল। নিতুর নাম্বার থেকে মেসেজ ছিল। এমন কিছু হবে আমি ভাবতেই পারিনি। কি হয়েছে? এমন করে কি দেখছিস মোবাইলে? মেসেজ। কে দিছে মেসেজ? নিতু। কি লেখা আছে এতে? নিতু বলছে প্রেগনেন্ট আর আমাকে চলে যাওয়ার জন্য বলছে। ওয়াও, এটা তো খুশির খবর। আমার জন্য খুশির না। কি বলিস এসব? তোর মাথা খারাপ হয়ে গেছে? এত বড় খুশির খবর পেয়েও তুই বলছিস খুশির না? আমি এমন কিছু চাইনি। আচ্ছা, এখন বাসায় যাই, রাতের ট্রেনে চলে যাবি আবার। ফিরে যাওয়ার জন্য এখানে আসিনি। কি বলিস এসব? তোকে তো আসল ঘটনা বলাই হয়নি। চল, যেতে যেতে সব বলবো। গাড়িতে করে রাহির বাসাতে উদ্দেশ্যে যেতে লাগলাম আর আমার সাথে ঘটে যাওয়া সব কিছু রাহিকে বললাম। কথাগুলা বলার সময় আমার চোখের বাঁধ ভেঙে জল পড়তে লাগলো। আজ কিছুতেই কমছে না চোখের জল পড়া। রাহির বাসায় চলে আসলাম। ও এখানে একা থাকে পড়াশোনার জন্য। ওর পরিবার কাজের সূত্রে অন্য জায়গায় থাকেন। বাসায় এসে গোসল করতে গেলাম। চোখে কিছু নোনা জল পানির সাথে মিশিয়ে দিলাম। গোসল শেষ করে এসে দেখি রাহি নাস্তার ব্যবস্থা করছে। নাস্তা করে শুয়ে পড়লাম। এখানে 2টা রুম আছে, তাই কোনো সমস্যা হবে না থাকতে। হঠাৎ নিতুর কথা মনে পড়ে গেল, তাই সাথে সাথে ফোন হাতে নিয়ে দেখি নিতুর অনেক মেসেজগুলোতে নিতু ওর কাছে যেতে বলছে, কিন্তু আমি তো আর যেতে পারবো না। এই মেসেজে কোনো রিপ্লাই দিলাম না। ফোনের গ্যালারিতে চলে গেলাম। নিতুর সাথে কাটানোর সময় সবগুলো পিকচার দেখতে লাগলাম। অনেক হাসি খুশির সময় ছিল। বিভিন্ন সময় বিভিন্ন রকম পিকচার দেখে অজান্তেই ঠোঁটের এক কোণে হাসি ফুটে উঠল। পিকচার দেখতে দেখতে ঘুমিয়ে গেলাম। 5 দিন পরে এখন নিতু শুধু মেসেজ দিয়ে চলেছে। আমি দেখে চোখের জল ফেলা ছাড়া আর কিছুই করতে পারি না। আজ আবার নিতু মেসেজ দিছে, তুই চলে আয়, না হলে আমি মরে যাব। একা একা আর ভালো লাগছে না আমার, প্লিজ তুই চলে আয়। ওর এই মেসেজ দেখে আমার বুকটা মোচড় দিয়ে উঠলো। এ কি বলছে নিতু? ও মরে যাবে? না, এ কখনো হতেই পারে না। নিতু মরে গেলে আমার সন্তানের কি হবে, আর আমার কি হবে? নিতুকে মেসেজ দিলাম, প্লিজ এমন কথা বলিস না। আমি আসবো কিনা জানি না, তবে তুই আমার সন্তানের কোনো ক্ষতি করিস না। আমার সন্তানের জন্য হলেও তুই বেঁচে থাক। আমি একদিন আসবো তোর কাছে, সেদিন তোকে আর আমাদের সন্তানকে আমার সাথে নিয়ে বাকি জীবন কাটিয়ে দিব। মেসেজ সেন্ড করে মোবাইল রেখে চলে গেলাম ব্যালকনিতে। এতদিন হয়ে গেল একটা মেসেজের অপেক্ষায় আছি, কিন্তু সেই মেসেজ এখনও আসে না কেন? মনে হয় আমার সেই স্বপ্ন পূরণ হবে না। এটা যদি না হয় তাহলে আমি কি করব? আর কতদিন এভাবে থাকবো? চিন্তা করে কোনো কিছুর কুল কিনারা পাচ্ছি না, মাথাও কিছু আসছে না। এভাবে দিন যাবে না, কোনো একটা কাজ করতে হবে, না হলে চলবে না। অন্যের ঘাড়ে চাপা হয়ে কতদিন থাকা যায়? রায়ের সাথে কথা বলে দেখতে হবে কিছু একটা করতে পারি কিনা। আমার জন্য রুমে চলে গেলাম। রাহি রুমে নাই, বাইরে কোথাও গেছে মনে হয়। রায়ের জন্য অপেক্ষা করতে লাগলাম। বিকেলবেলা রাহি বাসায় আসলো। আমি ড্রয়িং রুমে বসেছিলাম। দুপুরে খাবার খেয়েছিস? ইচ্ছে করেনি। ফ্রিজে খাবার রাখা ছিল, তো গরম করে খেয়ে নিলি না কেন? দেখেছি খাবার ইচ্ছা ছিল না, তাই খাইনি। সারাদিন এভাবে মন মরা হয়ে থাকলে চলবে? আমি বলি কি, তুই বাসায় চলে যা, সব ঠিক হয়ে যাবে। না রে, আর বাসায় যাওয়ার ইচ্ছা নেই আমার। তাহলে ভাবি আর বাচ্চার কি হবে?
একটা প্ল্যান আছে, দেখি কি হয়। তার আগে তুই আমার জন্য কোনো কাজের ব্যবস্থা করে দে। কি প্ল্যান বল আমায়। সময় হলে বলবো, আপাতত একটা কাজের ব্যবস্থা করে দে। হঠাৎ করে কোনো কাজ পাওয়া যাবে না তো। একটু চেষ্টা কর। রেস্টুরেন্টে কাজ করতে পারবি? কি কাজ করতে হবে? কাউন্টারে বসে খাবার বিল নেওয়া যদি পারিস তাহলে আমার পরিচিত আছে। সমস্যা নেই, পারবো। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। পারবো, কোনো সমস্যা নেই। তারপর রাহি চলে গেল ওর রুমে। সন্ধ্যার পর আমাকে নিয়ে চলে গেল সেই রেস্টুরেন্টে। ওর মামার এইটা কথা বলে আসলাম কাল থেকে চলে যাব। পরের দিন থেকে কাজে লেগে গেলাম। মোবাইলটা সারাদিন সাইলেন্ট করে রাখি। সারাদিন কাজে চলে যায়, আর রাত হলেই সব কষ্ট ঘিরে ফেলে আমার। 15 দিন পরে সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো নিতুর দেওয়া মেসেজগুলো দেখতে লাগলাম। হঠাৎ একটা মেসেজ দেখতে পেলাম। হ্যাঁ, আজ এতদিন পরে সেই মেসেজ আসছে, যার জন্য এতদিন বসেছিলাম। দেরি না করে রায়ের কাছে গেলাম। গিয়ে রাহিকে জড়িয়ে ধরলাম। ও আমার কাণ্ড দেখে হা করে আছে। কি হয়েছে, এত খুশি কেন আজ? আমার যে প্ল্যান ছিল সেটা হয়ে গেছে। ও, তা কি সেটা বল। আমি অস্ট্রেলিয়া স্কলারশিপ পেয়েছি। আও, অভিনন্দন। তাহলে কখন অ্যাপ্লাই করলে? আমাকে কিছুই বললি না। 2 মাস আগে করেছি, আর এতদিনের অপেক্ষায় ছিলাম। এখন বাসায় যা। না রে, বাসে যাব না, এখান থেকে চলে যাব। ভাবির সাথে দেখা না করে চলে যাবে? প্রতিষ্ঠিত হয়ে তারপর যাব। এখন তুই আমাকে কিছু টাকার ব্যবস্থা করে দে। আচ্ছা, সমস্যা নাই। 1 মাসের মধ্যে সবকিছু ব্যবস্থা করে ফেললাম। অস্ট্রেলিয়া যাওয়ার আগে নিতুকে একটা মেসেজ দিয়ে আসছি। নিতু, আমি চলে যাচ্ছি অস্ট্রেলিয়া স্কলারশিপ পেয়ে। সবাইকে বলিস আমার জন্য দোয়া করতে। নিজের শরীরের প্রতি খেয়াল রাখিস, আর আমার সন্তানের খেয়াল রাখিস। 5 বছর পরে আসবো, ভালো থাকিস। আমি এসে যেন আমার সন্তান আর সন্তানের মাকে সুস্থ অবস্থায় দেখতে পাই। এই বলেই ফোন অফ করে দিলাম। রায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। 5 বছর পরে পড়াশোনা শেষ হয়েছে। 1 বছর আগে একটা জবও পেয়ে গেছি, উচ্চ মানের। নিতুকে নেওয়ার জন্য এসেছি আজ দেশে। কিছু সময় আগে বিমান ল্যান্ড করেছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমান থেকে নেমেছি, এখন বাইরে এসেছি, কিন্তু কাউকেই দেখতে পাচ্ছি না। রায়কে কল দিয়ে বলেছি বাসায় কল দেওয়ার জন্য। এদিক সেদিক তাকাতে লাগলাম। হঠাৎ করে কে যেন এসে আমার ঠাস করে জড়িয়ে ধরল। হে আর কেউ না, আমার ডেঞ্জারাস বউ পাগলিটা কান্না শুরু করে দিছে। দিতে এখন বাসায় যাবি নাকি এখানেই থেকে যাবি? চুপ, তুই একটা কথাও বলবি না। আমার সন্তান কোথায়? সাথে নিয়ে আসিসনি? সবাই আসছি। সামনে চেয়ে দেখি সবাই আমার সামনে দাঁড়িয়ে আছে। চতুর্থটা বাচ্চা দেখছি। 2টা কি আমার নাকি কিছুই বুঝতেছি না। সবাই আমার দিকে হাসি মুখে চেয়ে আছে। ওই 2টা কি আমাদের? ওই মেয়ে আমাদের, আর ছেলেটা ভাইয়ার। এই বলে নিতু আমার মেয়েটাকে আমার কাছে এনে দিল। দেখতে একেবারে নিতুর মতো হয়েছে। মনে মনে চিন্তা করলাম, এদেরও বিয়ে ঠিক করে রাখলে কেমন হয়। সমাপ্ত। ওই ওঠ, আমি কলেজে যাব। কি তাড়াতাড়ি ওঠ, আমার দেরি হয়ে যাচ্ছে। কি হয়েছে তোর? এত চিল্লাচিল্লি করিস কেন? যা এখান থেকে। ঠিক আছে, আমি গেলাম, তুই আরাম করে ঘুমা। পাশে থাকা বালিশ আমার উপরে মেরে চলে গেল। আজ কিছু বললাম না। এত সহজে চলে যাওয়ার মেয়ে নয় নিতু। আজ চলে গেল কেন সেটা মাথায় আসছে না আমার। মাথায় এত কিছু এনে লাভ নাই, আমি ঘুমাই। হঠাৎ মনে হলো কে আমাকে লাঠি দিয়ে আঘাত করছে আমার উপর। এটা কেউ না, আমার দাদার রেখে যাওয়া একমাত্র প্যারে পত্নী, আমার আব্বু সোনার বাঁধাজি, আমার দাদি। এখন আর আমি ঘুমাতে পারবো না। যত সময় যাবে লাঠির আঘাতে বেড়ে যাবে, তাই আর ঘুমোতে পারলাম না। দাদু, কি হয়েছে? সকাল সকাল কি শুরু করলে? একটু ঘুমাতে দাও। নিতুনকে কলেজে নিয়ে আয়। দাদু, ওর কি পা নাই? ও একা যেতে পারে না? ওর পা আছে, ও একাও যেতে পারে, কিন্তু এখন থেকে তুই ওকে নিয়ে যাবি। দাদু, আমি পারবো না এসব। নিতু তোর হবু বোন, আর তোকে আর তোদের কাবিননামা হয়ে গেছে, তাই এখন থেকে তুই ওকে নিয়ে যাবি। কিরে, তোর শেষ হয়েছে? চল। নিতু কিনে চলে আসলাম কলেজে। ওকে নামিয়ে দিয়ে বাসায় চলে আসলাম। আপনাদের তো নিতুর ব্যাপারে কিছুই বলা হয়নি। ওয়েট, এই জল্লাদিনীর কথা আর কি বলবো ভাই। এটা ছোটবেলা থেকে আমাকে জ্বালিয়ে আসছে। যেদিন ও জন্মেছে সেই দিন থেকে আমার আদর কমে গেছে। আগে পরিবারের সবার ছোট আমি ছিলাম,
আর আমাকেই সবাই আদর করত। কিন্তু আমার সেই আদরে ভাগ বসাতে চলে আসলো নিতু। এখন বুঝে ও আমার চিরশত্রু আর ওর সাথেই আমার বিয়ে হতে চলেছে। বাসায় চলে আসলাম। এখন আর আমার পড়াশোনা নাই, তাই সারাদিন বাসায় বসে থাকি আর মাঝে মাঝে ভাইয়ার ব্যবসা দেখতে চাই। নিতুর কলেজ ছুটি হওয়ার সময় হয়ে গেছে, এখন আবার নিয়ে আসতে গেছে, তাই আবার চলে গেলাম নিতুকে নিয়ে আসতে। কলেজের সামনে গিয়ে দেখি নিতুর সাথে একটা মেয়ে গল্প করছে, তাই মাথায় একটা বুদ্ধি চলে আসলো। চলে গেলাম ওদের কাছে। হাই, আই এম নেহাল। ও জানে তুই নেহাল, আর ও এটাও জানে তোর সাথে আমার বিয়ে ঠিক করা, তাই ভাব দেখিয়ে লাভ নাই। চল বাসায় যাই। সব যখন জানে তাহলে হবে না, আগামীকাল আর একটার সাথে ভাব মারতে হবে যে ব্যাপারে না জানে। তুই কি ফালতু কথা বন্ধ করবি? হ্যাঁ করলাম। এখন বাসায় চল। আচ্ছা, আমি তোর থেকে কত বছরের বড়? 2 বছর। আমাকে কি তুমি করে বলতে পারিস না? তোর বান্ধবীরা মনে করবে আমি তোর ছোট ভাই। আমি এত কিছু বলতে পারবো না, ছোটবেলা থেকে তুই বলছিস, এখনো বলবো। তোর ফিউচার স্বামী হই, তাই একটু সম্মান করে কথা বলিস। তোর মতো লুচ্চাকে আমার স্বামী ভাবতেই ঘৃণা করে। তাহলে একটা কাজ কর, দাদুকে বলে দে তুই আমাকে বিয়ে করবি না। তোর এত শখ হলে তুই বল। তুই তো বললি আমাকে তুই ঘৃণা করিস, তাহলে তুই বলে দে, দুইজনের লাভ হবে। গাড়ি থামা। কি হয়েছে? আমার জন্য আইসক্রিম নিয়ে আয় দোকান থেকে। তুই খাবি, তুই যা, আমি পারবো না। আমার কাছে টাকা নাই, তুই যা। সরি, আমি পারবো না। আনবি না তো? না, আমি আনবো না। ওকে, নো প্রবলেম, বাসায় চল। আমিও আর কিছু না বলে বাসায় চলে আসলাম। গাড়ি রেখে রুমে যেতেই শুনতে পেলাম, দাদি, দাদি, বড় মা, মা, বাবা, এদিকে আসো। কি হয়েছে? এসে চিল্লাচিল্লি শুরু করে দিলি কেন? আমি কি সাথে সাথে চিল্লাচিল্লি করছি? কি হয়েছে বল, কান্না করছিস কেন? তোমার আদরের বাদর ছেলে আজকে কি করেছে জানো? এই বাদর, কি হয়েছে বল। আজ আজ আমি ক্লাস শেষ করে এসে দেখি উমার সাথে হেসে হেসে কথা বলছে আর উমাকে আইসক্রিম খাওয়াচ্ছে। ওমাকে? আর ওকে আইসক্রিম দিয়েছিস? উমা আমার বান্ধবী, আর শুধু আইসক্রিম দেয়নি, খাইয়েও দিয়েছে। আর আমি বলতেই আমাকে থাপ্পড় দিয়েছে। কি বললি? আমি কখন উমাকে আইসক্রিম দিছি? আর উমাটাকে সেটা তো আমি জানি না। দেখছো দাদু, চোরের মায়ের বড় গলা, আমাকে আইসক্রিম দেয়নি আর কি বড় বড় কথা বলছে। দাদু, ও সব মিথ্যা বলছে। আমি উমাকে চিনি না, আর আমার কাছে টাকা ছিল না, তাই আইসক্রিম কিনে দেইনি। এর জন্য মিথ্যা বলছে। চুপ কর, আইসক্রিম দিসনি, তার উপরে আবার থাপ্পড় দিলি? হ্যাঁ দাদু, এই গালে মারছে, খুব ব্যথা করছে এখন। দেখ নিতু, মিথ্যে বলার অভ্যাস পাল্টা, না হলে অনেক পস্তাবি পড়ে। হারামজাদা, একে তো আমার নাতনিকে থাপ্পড় মারছিস, তার উপরে বড় বড় কথা বলছিস। আজ রাতে তোর খাবার নেই, যা এখান থেকে। আমি আর এখানে না থেকে রুমে চলে আসলাম। দাদুর সামনে থাকলে আমার শাস্তি আরও বেড়ে যেতে পারে। এখন বলছে রাতের খাবার নাই, পরে বলবে আজ রাতে বাসায় জায়গা নেই। তখন কি করব আমি? আর দাদু যা বলে তাই হয়। যদি বলে আজ থেকে 1 মাস বাসায় আর আমার জায়গা নেই, তাহলে আমি আর 1 মুহূর্তে এই বাসায় থাকতে পারবো না। আর 1 মাসের মধ্যে বাসার আশেপাশেও আসতে পারবো না। তাই যতটুকু সাজা পাইছি তাই তা মাথা পেতে নিয়ে রুমে চলে আসলাম। কিছু সময় পরে নিতু আমার রুমে আসলো। ওকে দেখে আমি না দেখার ভাব করে আমার কাজ করতে লাগলাম। কি করিস রে? কি হলো, কথা বলছ না কেন? কোনো কথা না বলে আমার কাজ করতে লাগলাম। কি হলো, কথা বলছ না কেন? ছাড় আমাকে। ওর হাত ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু ও আরও জোরে ধরলো। আমাকে নিয়ে ঘুরতে যাবি আজ? পারবো না, আমার কাছে টাকা নেই। এই দেখ, দাদু আমাকে টাকা দিছে, চল যাই। পারবো না বললাম তো। বিরক্ত হয়ে বললাম। নিতু কিছু না বলে চলে যেতে লাগলো। আমি আমার কাজে লেগে গেলাম। হঠাৎ আমার রুমের দরজা লক করার শব্দ শুনে দরজার দিকে তাকিয়ে দেখি নিতু দরজা ভেতর থেকে লক করে আমার দিকে আসছে। কি হয়েছে তোর? দরজা লক করলি কেন? নিতু কোনো কথা না বলে আমার দিকে আসতে লাগলো। আমার কাছে এসে আমার পায়ের উপর আমার শার্টের
কলার ধরতে লাগলো। আমি হাঁ করে ওর কাজ দেখছি। কি করছিস? যা এখান থেকে। তুই যাবি কি না? যাও না, তুই একা একা যা। যাবি না? না, আ- আ- আর কথা বলতে পারলাম না। নিতু আমার ঠোঁট চেপে ধরলো ওর ঠোঁট দিয়ে। আমার বুকে ধুকধুক করা শুরু করে দিচ্ছে। যত সময় যাচ্ছে ধুকধুক করা বেড়েই চলেছে। আজ হঠাৎ করে কি হলো নিতুর ঠিক বুঝতে পারছি না। এর আগে এমন করেনি কোনোদিন, আজও আমাকে কিস করলো। ওর ছোঁয়া পেয়ে আমার মাথা হ্যাং করে দিয়েছে। কতক্ষণ এভাবে ছিলাম জানি না, হঠাৎ নিতুর কথায় আমার ধ্যান ভাঙলো। এখন বল, যাবি না আমাকে নিয়ে? তুই এটা কি করলি? কেন বুঝিসনি কি করলাম? না বুঝলে আবার বুঝিয়ে দেই। বুঝেছি, আর লাগবে না। তুই এটা কোথায় থেকে শিখেছিস, আর আমাকে করলি কেন? ওর মুখ আমার হাত দিয়ে চেপে ধরে বললাম, আমার স্বামীকে আমি করছি, তাতে তোর কি? তাড়াতাড়ি রেডি হয়ে নে। আলতো করে ওর হাত দিয়ে আমার মুখ ছুঁয়ে চলে গেল। আমি আহাম্মক হয়ে যাচ্ছি নিতুর আচরণে। কি থেকে কি করছে কোনো তাল নাই। এর আগে এমন করেনি ও। আজ কি হলো? আর এত পেকেছে কি করে? যে মেয়ে আমার কাছে আসলে শুধু ঝগড়া করতো, সেই মেয়ে আজ এত রোমান্টিক হলো কি করে? বসে বসে এইসব ভাবছি। কিছু সময় পরে আমার নিতু আসলো। কি হলো, যাবি না আমাকে নিয়ে? বললাম তো যাব না। তোকে সোজা কিছু বললে হয় না, বাঁকা করে বলতে হয়। এই বলে চলে গেল। এখন দাদুকে নিয়ে আসবে এটা আমি ভালো করে জানি। আর দাদু নিতুর কথায় চলে বলতে গেলে। নিতু যা বলতে তাই করবে, তাই দাদুর বকা না শোনার জন্য রেডি হতে লাগলাম। কোথায় যাবি এখন? কোথায় আবার, তোমার আদরের নাতনিকে নিয়ে যাব। শার্টের বোতাম লাগাতে লাগাতে বললাম। কিরে, তুই তো বললি ও না করেছে। আগে তো না করছে। কানের ডাক্তার দেখা তাড়াতাড়ি, নাহলে কিছুদিন পরে আর কানে কাজ করবে না। দাদুর দিকে চেয়ে বললাম। দাদু কোনো কিছু না বলে চলে গেল। নিতে কিছু সময় দাঁড়িয়ে ভেঙচি কেটে চলে গেল। আমি রেডি হয়ে বাইকের চাবি নিয়ে রুম থেকে বাহির হয়ে দেখি নিতু দাঁড়িয়ে আছে। আমি কোনো কথা না বলে বাহিরে চলে আসলাম। নিতুও আমার পিছু পিছু আসলো। গ্যারেজ থেকে বাইক নিয়ে রওনা দিলাম কোথায় যা ঠিক জানি না। কোথায় যাবি এখন? কোনো পার্কে চল। পাশের একটা পার্কে চলে আসলাম। বাইক রেখে ভেতরে গেলাম। আমি আর নিতু। আমি হাঁটছি, নিতুও হাঁটছে। আমি থেমে গেলে নিতু থেমে যায়, এক কথায় আমাকে ফলো করছে। কিছু সময় এইভাবে থেকে আমার আর ভালো লাগলো না, তাই নিতুকে বলতে লাগলাম, এখানে কিসের জন্য আসছিস? তোর সাথে হাঁটার জন্য। আমার হাঁটতে ইচ্ছে করছে না, আমি এখন বসবো। এই বলে একটা চেয়ারে বসে পড়লাম। আমিও বসবো। তুই আমাকে ফলো করিস কেন? তো কি করব? আমি তোর সাথে আসছি, তাই তুই যা করবি আমিও তা করব। আমার এখন আকাশে উড়তে ইচ্ছে করছে। আমারও। তুই যা, আকাশে ওড়। তুই গেলে আমিও যাব। যা ইচ্ছা কর। তুই যা করবি আমিও তা করব। আচ্ছা, আমি তোর থেকে বড়, তুই আমাকে তুমি বলতে পারিস না? তুই আমাকে তুই করে বলিস কেন? আপনি এখন একটু চুপ থাকেন। না, আমি তোর থেকে ছোট, তুই আমাকে তুই করে বলবি। আমার ইচ্ছে হয়েছে তুইও আপনি বল। না, আমি পারবো না। তুই আমাকে তুই বলবি, আমিও তুই বলবো। হায় আল্লাহ, এ কোন পাগলের পাল্লায় আমাকে ফেললে? আমি পাগল না, পাগলি। চুপ! এই তো আর কিছু না বলে গাল ফুলিয়ে বসে আছে। এই হলো আর এক সমস্যা, কিছু বললেই গাল ফুলিয়ে বসে থাকে। এখন ওর গাল ফুলানো কমাতে হবে, না হলে বাসায় গিয়ে আমার খবর করে ছাড়বে। তাই ওর জন্য আইসক্রিম আনার জন্য বসা থেকে উঠতেই নিতু আমার সাথে উঠলো। আমি আইসক্রিমের দোকানে গেলাম, ও গেল। নিতুর ফেভারিট আইসক্রিম ওর হাতে দিতেই ওর রাগ কমে গেল। কিন্তু যখন টাকা দিতে যাব তখন ঘটলো বিপত্তি। পকেটে হাত দিয়ে দেখি টাকা তো দূরের কথা, পকেটে একটা কাগজও নাই। পকেটে হাত নিয়ে নিতুর দিকে অসহায় অবস্থায় তাকাইলাম। চোখ দিয়ে ইশারা দিয়ে বললাম পকেট ফাঁকা। তারপর আর কি, নিতুর টাকা দিয়ে আবারও গাল ফুলিয়ে হাঁটা শুরু করলো, সাথে আমিও গেলাম। হঠাৎ করে ঘটলো আর এক বিপত্তি। নিতুর সাথে হাঁটতে হাঁটতে কখন যে একটা মেয়ের সাথে ধাক্কা খাইছি বলতে পারিনি। আমি মাটিতে পড়ার অবস্থা, মেয়েটা আমাকে ধরে ফেললো। শালা, আমি তো মেয়েটাকে দেখে অবাক। এই মেয়ে আর কেউ না, আমার ক্লাসমেট জুই, যে একসময় আমার ক্রাশ ছিল, কিন্তু আমার কপাল খারাপ ছিল তাই আর কিছু বলতে পারিনি।